পড়ছিলাম দিশেহারা, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা 7। বেশি কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়। শ্রাবণ চোখ মেলে তাকায়। পাশ থেকে ফোন হাতে নিয়ে ফ্ল্যাশ অন করে। ফ্লোরের দিকে ধরে রেখে সোহা এখনো আগের মতো উল্টো ফিরে বসে আছে। অন্ধকারের মধ্যে আলো জ্বলে উঠতে দেখে পেছন ফিরে তাকায় সোহা। লাইটের আলোয় চোখ ধাঁধিয়ে যায়। সাথে সাথে আবার আগের মতো হয়ে বসে। এই শ্রাবণ ওর দিকে এভাবে লাইট ধরে আছে কেন? সোহা দুই হাতে পরনের লেহেঙ্গা খামচে ধরে। মনের মধ্যে নানা রকম ভয় দানা বাঁধছে। শ্রাবণ গম্ভীর স্বরে বলে, ডাইনির বাচ্চা, ডাইনি বিছানায় এসে ঘুমা। সোহা বলে না কিছু। আগের জায়গা থেকে নড়েও না। একই ভঙ্গিতে বসে আছে। শ্রাবণ আজকে ওকে অনেকবার ডাইনির বাচ্চা, ডাইনি বলেছে। শ্রাবণ ধার্যহারা হয়ে খ্যাপাটে গলায় বলে, আসবি নাকি ঘেঁটি ধরে নিয়ে আসতে হবে? সোহা বসা থেকে উঠে দাঁড়ায়। শ্রাবণ আবার বলে, তুই ওই পাশে ঘুমাবি, ভুলেও আমার গায়ে ছোঁয়া দিবি না। দিলে লাথি দিয়ে সোজা নিচে ফেলে দেব। সোহা ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে আসে। রাগ হচ্ছে, ভয়ও হচ্ছে। শ্রাবণ ঝাড়িয়ে দিয়ে বলে, বাল পড়ছস, ঝনঝন ঝনঝন করছে। ওই বাল ছাল সব খুলে বিছানায় উঠবি, আর ভুলেও টাচ যেন না লাগে আমার গায়ে। সোহা সব জুয়েলারি খুলে একপাশে রেখে দেয়। ভয়ে ভয়ে বিছানায় উঠে কিনারা ঘেঁষে শুয়ে পড়ে। ওর জন্য শ্রাবণ 1.5 হাত জায়গা দিয়েছে শোয়ার জন্য, আর পুরোটা নিজের দখলে রেখে দিয়েছে। দুজনের মাঝখানে বড় একটা কোল বালিশের দেয়াল আছে। আলো অফ হয়ে যায়। পুনরায় পুরো রুম অন্ধকার নেমে আসে। শ্রাবণ কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলে, আমার শৈশব গ্রাস করেছে তোর ডাইনি মা খালা, আর পুরো জীবন গ্রাস করবি তুই। মানুষ খাল কেটে কুমির আনে, আর আমি ডাইনি এনেছি। আস্ত একটা ডাইনি। শয়তান মেয়ে, ঘুমা। একটা শব্দ হলে লাথি দিয়ে নিচে ফেলে দেব। সোহা চুপ করে থাকে। ও জানে একটা উত্তর করলে শ্রাবণ ওকে লাথি দিয়ে নিচে ফেলবে না, গলা চেপে সোজা উপরে পাঠিয়ে দেবে। মরতে না চাইলে ওর সামনে মুখ বন্ধ করেই থাকতে হবে। সোহার অস্বস্তি হচ্ছে ভারী লেহেঙ্গা পরে শোয়ার কারণে। মেকআপ রিমুভ করা হয়নি। আবার পাশে শ্রাবণ আছে। রুমে বন্দি হওয়ার পর থেকে ভয়ে ভয়ে ছিল সোহা, কিন্তু এখন ভয়টা কমে এসেছে অনেক। আর যাই হোক, শ্রাবণ ওর কাছে আসবে না। এতেই ওর বিশাল স্বস্তি। ক্লান্ত, দুর্বল লাগছে। ঘুমেরা ভর করেছে দুই চোখে। ভুলেও শ্রাবণের দিকে তাকায় না। নিজের জন্য বরাদ্দকৃত জায়গায় জড়সড় হয়ে শুয়ে রইল শ্রাবণের বিপরীত দিকে কাত হয়ে। শ্রাবণ বুকের উপর বালিশ রেখে দুই হাতে জড়িয়ে ধরে আছে। স্বভাব সুলভ। এটা ওর পুরনো অভ্যাস, এভাবেই ঘুমায়। অন্ধকার রুম হলে ওর চোখ দুটো খোলা। এখন আর এই দুনিয়ায় যেন নেই। নিজের আলাদা এক জগতে প্রবেশ করেছে। শ্বাস ফেলছে ধীরে ধীরে শব্দহীন। শ্রাবণের চোখ দুটো দিয়ে দুনিয়ার কারোর জন্য কখনো পানি আসেনি। নিজের জন্যও না। ওর চোখে পানি আসে শুধুমাত্র ওর মায়ের জন্য। মাকে অনেক বেশি ভালোবাসে শ্রাবণ। এতগুলো বছরও মায়ের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা কমেনি, বরং দিন দিন বেড়েই চলেছে। হাতে গোনা কয়েকজন মানুষ ব্যতীত কাউকে ভালোবাসতে পারে না শ্রাবণ। দাদা বাদে এই বাড়ির কাউকেও না। এই বাড়ির মানুষগুলোকে দেখলে ওর মাথায় আগুন ধরে যায়। খুন চেপে বসে মাথায়। ওর মনে হয় এই বাড়ির সবাই ওর শত্রু। যারা শত্রুর ঘরে জন্ম নিয়েছে তারাও শত্রু। শ্রাবণ ডান চোখের কোনা দিয়ে পানি গড়িয়ে পড়ে। ঘাড় কাত করে বালিশের সাথে পানিটুকু মুছে নেয়। পুনরায় উপরের দিকে তাকিয়ে মুখ করে বিড়বিড় করে বলে, আম্মু, আমি আসতে চাই তোমার কাছে। এই দুনিয়া ভালো লাগছে না আমার। এই জীবন কেমন বিষাদ লাগে। তোমার কথা খুব মনে পড়ে আম্মু। সকালে শ্রাবণের ঘুম আগে ভাঙে। চোখ বন্ধ রেখেই কাত হয়ে কোলবালিশ জড়িয়ে ধরতে যায়, তখন ওর হাত সোহার গায়ের উপর পড়ে। তড়িৎ গতিতে হাত ছড়িয়ে নিয়ে লাফিয়ে উঠে বসে। রুম এখনো পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। কিচ্ছু দেখা যাচ্ছে না। নিচে নেমে দ্রুত লাইট অন করে বিছানার দিকে তাকিয়ে দেখে সোহা কোলবালিশ ঘেঁষে শুয়ে আছে। গায়ের পোশাক এলোমেলো, চুলগুলোও এলোমেলো হয়ে আছে। চোখ সরিয়ে নেয় শ্রাবণ। ওর হাত গিয়ে সোজা সোহার উন্মুক্ত পেটের উপর পড়েছিল। ট্রাউজারের সাথে দ্রুত হাত মুছতে শুরু করে। সশব্দে কয়েকটা গালি দেয় সোহাকে। অসভ্য মেয়ে, ঘুমিয়েছে কিভাবে? বিছানার উপর থেকে একটা বালিশ হাতে তুলে নিয়ে সোহার গায়ে আলতো বাড়ি মেরে গর্জন করে ওঠে, এই ডাইনির বাচ্চা, অসভ্য ডাইনি, ওঠ! আতঙ্কিত হয়ে লাফিয়ে শোয়া থেকে উঠে বসে সোহা। ভয়ে বড় বড় চোখ করে শ্রাবণের দিকে তাকিয়ে থাকে। ওর পোশাকের অবস্থা দেখে উল্টো ফিরে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, পোশাকের কি স্ত্রী? লেহেঙ্গা ঠিক করে বিছানা থেকে নাম, নবাবের বাচ্চা। শ্রাবণ ওয়াশরুমে প্রবেশ করে শব্দ করে দরজা লাগায়। দরজা লাগানোর শব্দে আবারও কেঁপে ওঠে সোহা। শ্রাবণের বলা কথাগুলো শুনে নিজের দিকে তাকায়। নিজের দেখে দু চোখ বড় বড় হয়ে গেছে আবার। দ্রুত লেহেঙ্গা ঠিক করে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ওর ঘুমানোর স্টাইল খুবই বাজে। খাটের এক পাশ থেকে আরেক পাশে গড়াগড়ি করে ঘুমের ঘোরে। গায়ের পোশাক ঠিক থাকে না। প্লাজো পরলে তো উড়ুর উপর উঠে যায় রাতে। আজকে লেহেঙ্গা পরে ঘুমিয়েছিল, যদিও আজকে রাতে গড়াগড়ি করতে পারেনি। এই একটু জায়গার মধ্যে এত কাতকুতো হতেও সমস্যা হচ্ছিল। রাতে লেহেঙ্গার দোপাট্টা দিয়েই ঢেকে ঢুকে শুয়েছিল। ঘুমের ঘোরে সব ওলট পালট হয়ে গেছে।
বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শ্রাবণ। বিছানার দিকে একবার তাকিয়ে সুহার দিকে তাকায়। দাঁতে দাঁত পিষে বলে, তোর বাপ এসে বিছানা গুছিয়ে দিয়ে যাবে। সুহা দ্রুত বিছানা গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। শ্রাবণ ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। টিস্যু দিয়ে মুখ মুছতে গিয়েও থেমে যায়। ঘাড় ঘুরিয়ে সুহার দিকে একবার তাকিয়ে আবার আয়নার দিকে তাকায়। কিছুক্ষণ একই ভঙ্গিতে আয়নার দিকে তাকিয়ে থেকে আবার সুহার দিকে তাকায়। গম্ভীর স্বরে বলে, যা গোসল কর। সুহা ঘাড় ঘুরিয়ে তাকায়। শ্রাবণ আবার বলে, শুনতে পাসনি আমার কথা? ওয়াশরুমে যা, গিয়ে গোসল করে আয়। কেন? আমি বলেছি তাই। সোহা দরজার দিকে তাকিয়ে আবার শ্রাবণের দিকে তাকায়। শুকনো ঢোক গিলে বলে, দরজা খুলে দাও তাহলে। আমার ওয়াশরুমে গোসল করবি? আমার কাপড় সব চোপড় সব তো আমার রুমে। গোসল করলে কি পরবো? শ্রাবণ কাবার্ড থেকে খুলে নিজের টি শার্ট আর ট্রাউজার বের করে। সোহার দিকে এগিয়ে আসতেই সোহা এক কদম পিছিয়ে যায়। শ্রাবণ সোহার থেকে 2 হাত দূরত্বে দাঁড়ায়। নিজের টি শার্ট আর ট্রাউজার এগিয়ে দিয়ে বলে, এগুলো পরবি? লাগবে না তো, বড় হবে। শ্রাবণের শক্ত চোয়াল আরো শক্ত হয়। আমি জানতে চাইনি লাগবে কিনা। পড়তে বলেছি পড়বি, নয়তো ড্রেস ছাড়াই থাকবি। সোহা দ্রুত টি শার্ট আর ট্রাউজার নিজের হাতে নিয়ে নেয়। যা টাওয়েল বেলকনিতে। সোহা বেলকনিতে এসে দড়িতে মেলে রাখা টাওয়াল হাতে নিয়ে রুমে ফিরে আসে। শ্রাবণ ফোনে মেসেজ টাইপ করছে। সোহা দ্রুত ওয়াশরুমে প্রবেশ করে হাতে থাকা টি শার্ট আর ট্রাউজারের দিকে তাকায়। এগুলোর লাগবে? ট্রাউজার তো একাই খুলে পড়ে যাবে, আর টি শার্ট ওর উড়ো পর্যন্ত ঢেকে দেবে। শ্রাবণের মতলব বুঝতে পারছে না সোহা। ওকে এখন গোসল কেন করতে বলছে? 10 মিনিটের মধ্যে বের হবি, নয়তো আমি গিয়ে বের করব। স্পেশাল ভাবে রুমের দরজা খুলে দেয় শ্রাবণ। সোহা রুম থেকে বের হতে মুখোমুখি হয় স্পর্শের। স্পর্শ থমকে দাঁড়িয়ে গেছে। ওর হৃদস্পন্দন যেন থমকে গেছে। অসহায় চোখে তাকিয়ে আছে সোহার দিকে। সোহার ভেজা চুলগুলোর ডগা বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ফ্লোরে। গায়ে শ্রাবণের টি শার্ট আর ট্রাউজার। লেহেঙ্গার দোপাট্টা দিয়ে শরীর ঢেকে রেখেছে কোনো রকমে। সোহা নিজেও তাকিয়ে আছে স্পর্শের মুখের দিকে। আজকের সকালটা অন্যরকম হওয়ার কথা ছিল। শ্রাবণ এসে সোহার পেছনে দাঁড়ায়। স্পর্শ চোখ তুলে বড় ভাইয়ের মুখের দিকে তাকায়। শ্রাবণের ভেজা চুলগুলো থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। এই সব কিছুর মানে স্পর্শের কাছে পরিষ্কার। শ্রাবণ স্পর্শের দিকে তাকিয়ে থেকে সোহার এক হাত মুঠো করে ধরে। ভয় কেঁপে ওঠে সোহা। ভীত সন্ত্রস্ত হয়ে শ্রাবণের মুখের দিকে তাকায়। শ্রাবণ সোহাকে টেনে নিয়ে সোহার রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি এভাবে? খিদে পেয়েছে তো, চেঞ্জ করে নিচে চল। শ্রাবণের গলার স্বর শান্ত নরম। সোহার পেছন ফিরে তাকায় না। শ্রাবণ ওকে টেনে নিয়ে ওর রুমে ঢুকে যায়। ভেতরে এসে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সোহার মুখের দিকে। তীব্র রাগে যেন ফেটে যাবে এখনই। চেহারা লাল হয়ে গেছে মুহূর্তেই। দাঁতে দাঁত পিষে বলে, দেখি প্রেম জেগে উঠেছে তাই না? দৃষ্টি সরে না, দৃষ্টি বিনিময় হচ্ছিল। আরেকবার ওর দিকে তাকাবি তো তোর চোখ উপড়ে নেব। বেহায়া মেয়ে একটা। বিয়ের পরেও আরেক ছেলের দিকে কিভাবে তাকাস? মায়ের মতোই চরিত্রহীন হয়েছিস নাকি? সোহা ফট করে চোখ তুলে তাকায় শ্রাবণের দিকে। আমার মাকে টানছো কেন এখানে? কি করেছে আমার আম্মু? যা বলার আমাকে বলবে। আমার আম্মুকে জড়িয়ে কিচ্ছু বলবে না। কথা বলতে শিখে গেছিস তাহলে? কথা বলতে যখন শিখেছিস তখন তোর ডাইনি মাকেই জিজ্ঞেস করিস তার চরিত্র কেমন। সোহা নিচের দিকে তাকিয়ে থাকে। শ্রাবণ ওর চোয়াল চেপে মুখ তুলে ধরে বলে, আরেকবার কোনো ছেলের দিকে তাকালে তোর চোখ আর চোখের জায়গায় থাকবে না, থাকবে তোর হাতে। ছেড়ে দিয়ে বলে, চেঞ্জ কর দ্রুত। সোহা রোবটের ন্যায় কাবার্ডের সামনে এসে দাঁড়ায়। ভেতর থেকে ড্রেস বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। 2 চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। চোখের পানি মুছে দ্রুত ড্রেস চেঞ্জ করতে শুরু করে। দেরি হলে আবার না জানি কি বলে আর করে। স্পর্শ ওই কাতর চাহনি ওকে যন্ত্রণা দিচ্ছে। শ্রাবণ নিজের প্ল্যানে সফল। শ্রাবণের মতলব প্রথমে বুঝতে না পারলো, এখন বুঝতে পারছে। ওয়াশরুম থেকে বেরিয়ে হেয়ার ড্রায়ার বের করে। শ্রাবণ ওর দিকে তাকিয়ে বলে, সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি? চল এখন। চুলগুলো শুকিয়ে যাচ্ছি আমি, তুমি যাও। চুল শুকাবি না, চল আমার সাথে। সোহা হেয়ার ড্রায়ার রেখে চুলগুলো হাত খোপা করে নেয়। শ্রাবণ এগিয়ে এসে খোপা করা চুল মুক্ত করে দেয়। এভাবেই যাবি তুই? আমি এভাবে সকলের সামনে যেতে পারবো না। তুই এভাবেই যাবি। ভীত স্বতন্ত্র সোহা নিচের দিকে দৃষ্টি রেখে দুদিকে মাথা নাড়িয়ে ভয়ে ভয়ে বলে, তুমি এমন করছো কেন? আমি কি ক্ষতি করেছি তোমার? আমি এভাবে যাব না কারোর সামনে। বেশি কথা আমার পছন্দ নয়, ভুলে যাসনি নিশ্চয়ই। চল এখন। সোহাকে কিছু বলতে না দিয়ে ওর হাত টেনে ধরে রুম থেকে বের করে। ড্রয়িং রুমে আসতেই দেখে ছোট বড় সবাই উপস্থিত আছে। ওদের দুজনকে দেখে সবাই ওদের দিকে তাকিয়ে আছে। শ্রাবণ সকলের দিকে একবার দৃষ্টি বোলায়। ওর পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সোহা। সোহা কারো দিকে তাকাতে পারছে না। শ্রাবণ ওর হাত ধরে ড্রয়িং রুম পার করে ডাইনিং রুমে প্রবেশ করে। যাওয়ার আগে অবশ্য ওর দাদা সামাদ চৌধুরীকে ডেকে গেছে। একটু পরেই সামাদ চৌধুরী ডাইনিং রুমে প্রবেশ করে। মেয়ের ওদের দুজনের জন্য খাবার বাড়ছে। সামাদ চৌধুরীকে দেখে শ্রাবণ বলে, দাদা ভাই বসো। সামাদ চৌধুরী একটা চেয়ার টেনে বসেন। নাতের মুখের দিকে তাকিয়ে বলেন, ভাই
তুমি এমন একটি কাজ কেন করলে? শ্রাবণ শান্ত দৃষ্টিতে দাদার মুখের দিকে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর বলে, কেমন কাজ করেছি? তুমি সোহাকে কেন বিয়ে করলে? ইচ্ছে হয়েছিল। তুমি ওকে বিয়ে করবে সেটা আমাকে আগে বলতে পারতে, তাহলে এত কিছু হতো না। আমি যদি আগে বলতাম আমি সোহাকে বিয়ে করতে চাই, তাহলে তোমার 2 ছেলে আর ছেলের বউরা রাজি হতো। আমি করাতাম। তোমার পরিশ্রম কমিয়ে দিয়েছি দাদা ভাই। নাতির কথা শুনে সামাদ চৌধুরী আর কিছু বলার জন্য খুঁজে পেলেন না। এখন আর কিছু বলেও লাভ নেই। দাদা ভাই, খাওয়া শুরু করো। বাড়িতে আরো মানুষ আছে। তুমি কি চাও আমি এখান থেকে উঠে যাই? খাচ্ছি, তোমরাও খাও। খাওয়া শুরু করো। সোয়া নিচের দিকে দৃষ্টি রেখে ভাত মেখে মুখে পুড়ে নেয়। মুখে নিলেও গলা দিয়ে নামছে না খাবার। শ্রাবণ স্বাভাবিকভাবে খেয়ে চলেছে। সামাদ চৌধুরী দুজনের দিকে তাকিয়ে ধীরে ধীরে খাবার চিবোচ্ছেন। শ্রাবণ প্লেটের সবটুকু খাবার খেলেও সোহা অর্ধেক খেয়ে হাত ধুয়ে ফেলেছে। সামাদ চৌধুরী পুরোটা খেয়েছেন। উনি খাবার নষ্ট করা পছন্দ করেন না। শ্রাবণ উঠে দাঁড়ায়। সোহা বসে আছে এখনো। শ্রাবণ ওর হাত ধরে টেনে দাঁড় করায়। তারপর ডাইনিং রুম থেকে বের হয়। আগের মতোই সবাই এখনো ড্রয়িং রুমে উপস্থিত আছে। স্পর্শ সোফায় বসে আছে মাথা নিচু করে। ওর পাশে ওর মা বসে ওকে কি কি যেন বলছে। সোফার কাছাকাছি আসতেই স্পর্শের নানি শ্রাবণের দিকে তাকিয়ে বলে, শ্রাবণ, তুমি কিভাবে পারলে ছোট ভাইয়ের হবু স্ত্রীকে বিয়ে করতে? বিবেক বলতে কিছু নেই তোমার? শ্রাবণ কর্কশ গলায় বলে, না, আমার বিবেক বলতে কিচ্ছু নেই। আর কে ছোট ভাই? স্পর্শ। স্পর্শ আমার কিচ্ছু হয় না। ও আমার ভাই না। বড় ভাইয়ের কথা শুনে মুখ তুলে তাকায় স্পর্শ। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, বারবার মিথ্যে কেন বলছো ভাইয়া? তুমি আমার বড় ভাই আর আমি তোমার ছোট ভাই, এটাই সত্যি। পুরোটাই মিথ্যে কথা। তুমি ছোট থেকে যা যা শুনে বড় হয়েছে সব মিথ্যে। মিথ্যে না? কেন মনে হচ্ছে মিথ্যে না? আমি কেনই বা তোমাকে মিথ্যে বলবো? তুমি আমার ভাই না হলে তোমার চেহারার সাথে আমার চেহারার এত মিল কেন? আমাদের হাইট ওয়েট প্রায় সমান সমান। চেহারার সাথে হাইট ওয়েটের সাথে মিল থাকে এমন অনেক মানুষ আছে। তুমি কেন সত্যিকে মিথ্যে প্রমাণ করতে চাইছো? যেটা সত্যি আমি সেটাই বলেছি। তুমি বলছো আমি তোমার ভাই না। হ্যাঁ, তাহলে চলো ডিএনএ টেস্ট করব। আমাদের 3 জনের ডিএনএ টেস্ট করলেই প্রমাণ হয়ে যাবে আমি কে হই তোমার আর এই বাড়ির। শ্রাবণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে স্পর্শের মুখের দিকে। তনিমা চৌধুরী আতঙ্কিত হয়ে হাজবেন্ডের দিকে তাকান। ওনারও চোখে মুখের ভাব পরিবর্তন হয়ে গেছে। শ্রাবণ লক্ষ্য করেছে সবাই। আচ্ছা চলো ডিএনএ টেস্ট করব। তনিমা চৌধুরী বলেন, কোনো ডিএনএ টেস্ট করতে হবে না, এসবের কি প্রয়োজন? প্রয়োজন আছে আম্মু। শামীম রেজা চৌধুরী বলেন, কোনো কিছুর প্রয়োজন নেই। তুমি আমার ছেলে, এটাই সবচেয়ে বড় কথা। শ্রাবণ বলে, ভয় পাচ্ছেন নাকি? সত্যি সামনে চলে আসবে বলে? শামীম রেজা চৌধুরী কিছু বলতে উদ্যত হয়েছিলেন, কিন্তু ওনাকে থামিয়ে দিয়ে স্পর্শ বলে, ভাইয়া চলো হসপিটালে। তুমি যে ভুল সেটা প্রমাণ হয়ে যাবে। কে ভুল আর কে সঠিক সেটা আমি খুব ভালো করেই জানি। চলো হসপিটালে। স্পর্শ বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু চলো। শামীম রেজা চৌধুরী বলেন, আমি কোথাও যাব না আর তুমিও যাবে না। শ্রাবণ এগিয়ে এসে বাবার সামনে দাঁড়ায়। শামীম রেজা চৌধুরী কিছু বুঝে ওঠার আগেই হাত বাড়িয়ে ওনার মাথার চুল খামছে ধরে শ্রাবণ। মুহূর্তেই কতগুলো চুল উঠে ওর হাতের মুঠোয় চলে আসে। বাইরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, স্পর্শ আসো। ওই চৌধুরীকে আর প্রয়োজন নেই। স্পর্শ বড় ভাইয়ের পেছন পেছন এগিয়ে যায়। পেছন থেকে হতভম্ব হয়ে দুজনের যাওয়ার পথে তাকিয়ে আছে অনেকেই। তনিমা চৌধুরী শামীম রেজা চৌধুরীর পাশে দাঁড়িয়ে চাপা ভয়ার্ত কণ্ঠে বলেন, শ্রাবণ তো সব সত্যি জানতে পেরে যাবে এবার। ডিএনএ টেস্ট করতে দেওয়া যাবে না কিছুতেই। তুমি আটকাও ওদের। অনিমা চৌধুরী দ্রুত মেয়ের কাছে এসে দাঁড়ায়। সোহা টলমল চোখে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। দেখতে দেখতে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। অনিমা চৌধুরী মেয়ের হাত ধরে নিজের রুমের দিকে এগিয়ে যান। রুমে এসে মেয়েকে বিছানায় বসিয়ে টিস্যু পেপার দিয়ে চোখ গাল মুছিয়ে দেন। সোহার হেঁচকি উঠে গেছে। অনিমা চৌধুরী মেয়ের পাশে বসে বলেন, তুই ওই পাগলের সাথে কেন গিয়েছিস কাজী অফিসে? সোহা হেঁচকি তুলতে তুলতে বলে, আমি গিয়েছি? তুমি তো আমাকে জোর করে ভাইয়ার সাথে পাঠিয়েছিলে। আমি বারবার তোমাকে বলেছিলাম আমার সাথে যেতে, কিন্তু তুমি তো রাজিই হলে না। সবকিছুর বেলায় তোমার সময় থাকলে শুধু আমার বেলায় তোমার সময় নেই। অনিমা চৌধুরী একটু চুপসে যান। তবুও বলেন, তুই ওকে বিয়ে কেন করলি? বাঘের খাঁচায় বন্দি করে দিয়ে জিজ্ঞেস করছো বাঘের থাবা কেন খেয়েছিস? ও তোকে ভয় দেখিয়ে বিয়ে করেছে। হ্যাঁ, ওকে ভয় পেয়েছিস কেন? তুই রাজি হয়েছিস কেন বিয়ে করতে? মরার চেয়ে ভাইয়াকে বিয়ে করাটাই ভালো মনে হয়েছিল। বিড়বিড় করে কি বলছিস? কিছু না, কান্না বন্ধ কর। আমি মরে গেলে তুমি কষ্ট পাবে আম্মু। অনিমা চৌধুরী মেয়ের কথা শুনে আটকে ওঠেন। মেয়েকে জড়িয়ে ধরে বলেন, এসব কি বলছিস? মরবি কেন তুই? আমাকে লুকিয়ে রাখো আম্মু। আমি আর ভাইয়ার কাছে যেতে চাই না। শ্রাবণ তোকে মেরেছে? দুদিকে মাথা নাড়ায় সোহা। আমাকে দূরে কোথাও রেখে আসো, যেন ভাইয়া হাজার খুঁজলো আর না পায় আমাকে। দূরে কোথাও যেতে হবে না, তুই এই বাড়িতেই থাকবি। আমি শ্রাবণকে তোর ধারের কাছে আর ঘেঁষতে দেব না। দুপুর 2টো। ডিএনএ নমুনা দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে শ্রাবণ স্পর্শকে নিয়ে এসেছে একটা রেস্টুরেন্টে। দুজন বসে আছে মুখোমুখি হয়ে। খাবার অর্ডার করে দিয়েছে।
স্পর্শ পলকহীন তাকিয়ে আছে শ্রাবণের মুখের দিকে। শ্রাবণকে পুরোপুরি চিন্তামুক্ত লাগছে, খুশি খুশি দেখাচ্ছে। আজকে নিজে থেকে ওর সাথে লাঞ্চ করতে চেয়েছে। স্পর্শ ঢোক গিলে বলে, ভাইয়া। শ্রাবণ ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে স্পর্শের মুখের দিকে তাকায়, শান্ত কণ্ঠে বলে, বলো। শ্রাবণ ওর ডাকে সাড়া দিচ্ছে দেখে আশ্চর্যের চূড়ায় পৌঁছে যাচ্ছে স্পর্শ। ওর কল্পনাও করেনি শ্রাবণ ওর ডাকে সাড়া দেবে। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে যতবার ভাইয়া বলে রেখেছে ততবার শ্রাবণ সাড়া দিয়েছে আজ। এভাবে তাকিয়ে আছো কেন? কিছু বলার থাকলে বলো। আমি সত্যি তোমার ভাই না? 1 সপ্তাহ পর তো ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে আসবে, তখনই জানতে পারবে সত্যিটা। এখন তো আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না। তুমি সোহাকে ভালোবাসো? শ্রাবণ তাকিয়ে থাকে স্পর্শের মুখের দিকে। ওর আজকে মায়া লাগছে স্পর্শকে দেখে। আহারে, চেহারা কেমন হয়ে গেছে। শ্রাবণ দুদিকে মাথা নাড়িয়ে বলে, ভালোবাসি না। তাহলে বিয়ে করলে কেন? শ্রাবণ বলে না কিছু। স্পর্শ আবার বলে, আমার সাথে ওর বিয়ে হতো, আর আমি তোমার ভাই না বলেই কি ওকে বিয়ে করেছো? হ্যাঁ, তুমি তো জানতে আমি সোহাকে ভালোবাসি, আর সোহাও আমাকে ভালোবাসে। সেই জন্যই তো বিয়েটা আমি করেছি। একটা সত্যি কথা বলি তোমাকে, তোমাদেরকে কষ্ট পেতে দেখলে আমার মনে শান্তি শান্তি লাগে। নির্বিকার হয়ে তাকিয়ে থাকে স্পর্শ। ওইটার দুজনের অর্ডার দিয়ে যায়। স্পর্শ খাওয়া শুরু করো। স্পর্শ শ্রাবণের মুখের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে টেবিলের উপর রাখা প্লেটের দিকে তাকায়। শ্রাবণ খাওয়া শুরু করে দিয়েছে। প্লেটের দিকে তাকিয়ে এক মনে খেয়ে চলেছে। স্পর্শ প্লেট থেকে তুলে মুখে পুরে দেয়। চিবুলেও গিলতে পারছে না, গলা দিয়ে নামতে চাইছে না। সকালেও খাওয়া হয়নি ওর, না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। পেটে খিদে থাকলেও খেতে পারছে না। শ্রাবণের খাওয়া প্রায় অর্ধেক শেষ। স্পর্শের মুখের দিকে তাকিয়ে বলে, স্পর্শ খাচ্ছ না কেন? খাও। নাকি আমার সাথে খাবে না? তোমার সাথে খাবো না কেন ভাইয়া? খাচ্ছি তো। হ্যাঁ, খাও। খেতে ইচ্ছে না করলেও জোর করে খেতে শুরু করে স্পর্শ। খাওয়া শেষে বিল পে করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে দুজন। বাইরে এসে একটা দোকানের সামনে দাঁড়ায় শ্রাবণ। ওর সাথে স্পর্শ দাঁড়ায়। শ্রাবণ দুটো সিগারেট নেয়। একটা স্পর্শর দিকে এগিয়ে দিতেই স্পর্শ ধীর স্বরে বলে, খাই না ভাইয়া। শ্রাবণ কপাল ভ্রু উঁচিয়ে বলে, ভদ্র ছেলে। স্পর্শ বলে না কিছু। শ্রাবণ সিগারেট ধরায়। পরপর দুটো সিগারেট শেষ করে তারপর দুটো 7 আপের ক্যান নেয়। একটা স্পর্শের দিকে এগিয়ে দিতে স্পর্শ হাতে নেয়। শ্রাবণ বিল পে করে গাড়ির দিকে আগাতে আগাতে ক্যানের মুখ খুললে খেতে শুরু করে। স্পর্শ নিজেও ক্যানের মুখ খুলে খেতে খেতে বড় ভাইয়ের পেছন পেছন গাড়ির কাছে এসে দাঁড়ায়। খালি ক্যান ফেলে দিয়ে ড্রাইভিং সিটে উঠে বসে শ্রাবণ। স্পর্শ দ্রুত খাওয়া শেষ করে ফ্রন্ট সিটে বসে বসে। গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে গলা ছেড়ে গান ধরে শ্রাবণ। ওর পছন্দের তালিকায় প্রথম স্থানে এই গান। আমি মাটির একখান ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। আর এই সাদা কাপড় পইরা আমি গান গাইবো আকাশ চুমি, ওপারেতে ঢোল পিটাইয়া আমার বিয়ের দাওয়াত দিব। আমি মাটির একখান ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। পার্কিং এ গাড়ি রেখে দুই ভাই বাড়ির ভেতরে প্রবেশ করে। দুজনকে ফিরে আসতে দেখে সোফায় বসে থাকা সকলে উঠে দাঁড়ায়। স্পর্শ কারোর সাথে কোনো কথা না বলে সোজা নিজের রুমের দিকে এগিয়ে যায়। পেছন থেকে ডাকতে ডাকতে এগিয়ে যান তরিমা চৌধুরী। শ্রাবণ নিজেও সোজা নিজের রুমে চলে আসে। বিছানায় বসতেই সোহার কথা স্মরণ হয়। ওর যে বউ আসে সেটা তো প্রায় ভুলেই গিয়েছিল একটু সময়ের মধ্যেই। বসে থেকেই গলা ছেড়ে সোহাকে ডাকতে শুরু করে। কয়েকবার ডেকে চুপ হয়ে যায়। এভাবে ডাকতে ডাকতে গলা শুকিয়ে মরে গেলেও রুমের বাইরে থেকে কেউ শুনতে পাবে না। বসা থেকে উঠে দরজার কাছে এগিয়ে এসে দরজা খুলে মাথা বের করে আবার গলা ছেড়ে ডাকতে শুরু করে সোহার নাম ধরে। কয়েকবার ডেকেই চুপ হয়ে যায়। বুঝতে পারছে সোহা ওর হাত থেকে বাঁচার জন্য লুকিয়ে আছে কোথাও। ওর সামনে আসবে না এখন। সকালে কোনো কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। রুমের ভেতর থেকে বেরিয়ে সোহার রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা খোলা দেখে বুঝতে পারছে ভেতরে কেউ নেই, তাই আর ভেতরে প্রবেশ করে না। ঘাড় কাত করে অনিমা চৌধুরী রুমের দিকে তাকায়। ওই রুমেরও দরজা খোলা। শ্রাবণ মুচকি হেসে গেস্ট রুমের দিকে এগিয়ে যায়। স্পর্শের রুম আর একটা গেস্ট রুম বাদে বাকি সব রুমের দরজা খোলা রয়েছে। গেস্ট রুমের দরজা জোরে জোরে করাঘাত করে কর্কশ গলায় বলে, সোহা বের হয়ে আয় বলছি, নয়তো তোর কপালে দুঃখ আছে। ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। শ্রাবণের রাগে গলার স্বর শুনে ড্রয়িং রুমে বসা সবাই চলে আসে ওর কাছে। শ্রাবণের গলার স্বর আর দরজার করাঘাত ধীরে ধীরে বাড়ছে মনে হচ্ছে। দরজা ভেঙে ফেলবে। স্পর্শ নিজের রুম থেকে বেরিয়ে আসে। রাগে শ্রাবণের ফর্সা চেহারা লাল হয়ে উঠেছে। মাথার চুল কিছুটা খাড়া খাড়া হয়ে গেছে রাগের কারণে। রাগ উঠলে ওর এমনিতেই হুঁশ থাকে না। কি করে না করে নিজেই বুঝতে পারে না। বেশ কিছুক্ষণ পর দরজার জোরে লাথি মেরে গলা ছেড়ে মেয়েটকে ডেকে শাবল নিয়ে আসতে বলে। সামাদ চৌধুরী নাতিকে শান্ত হতে বলছেন, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। ওর রাগের কাছে কারো কোনো কথার দাম নেই। দরজা আবার লাথি দিয়ে বলে, তুই পাতালে গিয়ে লুকিয়ে থাকলেও আমার নাগালের বাইরে যেতে পারবি না। তোকে আমি খুঁজে বের করবই। ভালোই ভালোই বেরিয়ে আয়, নয়তো দরজা ভাঙবো, সাথে তোর সব হারও।
অনিমা চৌধুরী বলেন, তুমি আমার মেয়ের সাথে কেন এমন করছো? তুমি ছেড়ে দাও ওকে, ওকে নিজের মতো করে বাঁচতে দাও। শ্রাবণ অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে হিসিয়ে বলে, মুখ দিয়ে আর একটা কথা বের করবেন না আপনি। লুকিয়ে থাকার বুদ্ধি আপনি ওকে দিয়েছেন তাই না? নিজের মতোই চরিত্রহীন বানাবেন মেয়েকে তাই না? শ্রাবণ, গলার আওয়াজ নিচু করে কথা বলবেন আমার সামনে, আর আমার মুখ খোলাবেন না। চুপসে যান অনিমা চৌধুরী। সিয়াম এগিয়ে এসে তেজ দেখিয়ে বলে, আমি আমার বোনকে তোমার কাছে যেতে দেব না। ও তোমার সাথে থাকবে না। তুমি জোর করে বিয়ে করেছো ওকে। আমার সামনে একদম উঁচু আওয়াজে কথা বলবি না, নয়তো তোর জিভ টেনে ছেড়ে ফেলবো। আগে তোর বোন থাকলেও এখন ও আমার ওয়াইফ। তোমার ওয়াইফ হয়েছে বলেই তুমি ওকে টর্চার করবে, আর আমি চুপচাপ দেখবো? গতকাল সকালে চাপে চুপ ছিলাম বলে আজকেও চুপচাপ থাকবো নাকি? সোয়া যাবে না তোমার সাথে, এটাই শেষ কথা। পারলে আটকে দেখা। সোয়া বের হওয়ার বলছি। শ্যাম, তুমি চুপ করে থাকো। দাদু ভাই, শান্ত হও তুমি। সোয়াকে বুঝিয়ে বললে ও বেরিয়ে আসবে। তুমি মাথা ঠান্ডা করো, আমি ওর সাথে কথা বলছি। কোনো লাভ নেই, ভালোভাবে বললে কাজ হবে না। মেয়ের বাচ্চা শাবল নিয়ে আসছে না কেন এখনো? ওই মেয়ের বাচ্চা, শাবল নিয়ে আয় দ্রুত, নয়তো তোর মাথার মধ্যে শাবল ঢুকিয়ে দিব। স্পর্শ হা করে বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। সকাল থেকে দেখে আসা শান্ত নরম শ্রাবণ এখন পুরো অশান্ত হয়ে উঠেছে। শ্রাবণ যে এখন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে বোঝাই যাচ্ছে। সোয়া রুমের ভেতর থেকে বের হচ্ছে না বলে এমন করবে? সামান্য একটা কারণে এত রাগ? ফনা তোলা সাপের মতো ফুসফুস করছে, আর বাঘের মতো গর্জন। এখন রাগের মাথায় যে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে। বাবা কাকা কাউকেই তো দেখতে পাচ্ছে না। কোথায় গেছে দুজন? শ্রাবণ পুনরায় দরজায় লাথি দিয়ে বলে, কুত্তার বাচ্চা, বের হবি নাকি বের করতে হবে আমার? রুমের ভেতরে বসে থাকা সোহা ভয়ে জড়সড় হয়ে গেছে। ওর পুরো শরীর কাঁপছে থরথর করে। দরজা ভেঙে শ্রাবণ ভেতরে আসলে ওকে আর বাঁচাতে পারবে না কেউ ওর হাত থেকে। মাকে এতবার করে বললো ওকে দূরে কোথাও রেখে আসতে, কিন্তু ওর মা ওর কোনো কথা শুনলো না। এখন ওকে শ্রাবণ নামক বাঘের হাত থেকে কে বাঁচাবে? শ্রাবণ সমান তালে দরজা লাথি মেরেই যাচ্ছে। দরজা বুঝি এখনই ভেঙে যাবে। যা হয় হবে। বিছানা থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে এসে দরজার কাছে দাঁড়ায়। লম্বা একটা শ্বাস টেনে নিয়ে দরজা খুলে দেয়। শ্রাবণ আবার লাথি মারতে উদ্যত হয়েছিল। সোহাকে দেখে পা নামিয়ে নেয়। সোহার চোখ মুখ ফুলে উঠেছে কান্না করার কারণে। শ্রাবণ সোহার হাত চেপে নিজের রুমের দিকে আগায়। শ্রাবণের হাত চেপে ধরে বলে, আমার বোনকে ছাড়ো। হাত ছাড় বলছি। তুমি আমার বোনকে ছাড়ো। শ্রাবণ চিৎকার করে বলে, হাত ছাড় আমার। সোহা ভাইয়ের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, ভাইয়া ছাড়ো। সিয়াম ছাড়ে না। সোহা জোর করে ভাইয়ের হাত সরিয়ে দেয়। শ্রাবণ ওকে টেনে নিয়ে নিজের রুমে প্রবেশ করে গতকালের মতো ছুঁড়ে ফেলে ফ্লোরে। সজোরে দরজা লাগায়। দরজা লাগানোর শব্দে যেন পুরো বাড়ি ঝনঝন করে ওঠে। শ্রাবণ এক পা করে সোহার দিকে আগায়। সোহা ভয়ে পেছাতে শুরু করে, হাতে আর পায়ে ভর করে। শ্রাবণকে পুরো উভ্রান্তের মতো লাগছে। সোহার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে অনেক আগেই। এখন কলিজার পানিও শুকিয়ে গেছে। সেদিন তো প্রাণে বেঁচে গিয়েছিল। আজকে কি হবে ওর? কোন কেন ওই রুমে বসেছিল মায়ের কথায়? ওর এই বাড়ি আর শহর ছেড়েই পালিয়ে যাওয়া উচিত ছিল।